প্রিয় দেশবাসী, সর্বনাশ হয়ে গেছে। যা সর্বনাশ হয়ে গেছে, ভারত অটোমেটিক্যালি হামলার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সর্বনাশটা এটা আমরা অনেকদিন ধরে আশা করছিলাম যে যেভাবে আমাদের বাংলাদেশের অবিবেচক কিছু মানুষ সেভেন সিস্টার খেয়ে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, এই যে গানগুলা গাইতেছে কতদিন ধরে, এর পরিণতি যে এরকম একটা কিছু হবে সেটি আমরা চিন্তা করতেছিলাম। কিন্তু আমরা আপাময় জনসাধারণের কথা চিন্তা করিয়া এই যে ভারত এখন সিদ্ধান্ত নিয়ে ফেলছে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইকের যে কোনো মুহূর্তে শুরু হবে, এবং তারা কি বলছে জানেন? আর তাদের বলা লাগবো কেন, এটা তো জানা কথাই যে একটা দেশে যদি সার্জিক্যাল স্ট্রাইক করে বা হামলা করে, তাহলে কি কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে ভারতের পক্ষ, কে ভারতের বিপক্ষ, এগুলো কি ভাই আকাশ থেকে বোমা মারবে চিনা চিনা, না গুলি চালাইবে চিনা চিনা? সে প্রসঙ্গে আসতেছি যে কখন কিভাবে তারা বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে, এটা বিস্তারিত আমি তথ্য আমার কাছে আছে, সেই তথ্যগুলো এখন আপনাদেরকে দিতেছি। আচ্ছা, এখন ভারত যে সিদ্ধান্তটা নিচ্ছে, কবে আমি বলি, গতকালকে তার আগের দিনকে ভারতের যতগুলো চ্যানেল আছে, টক শো আছে, এগুলো দেখেন। আর কিছু গোয়েন্দা তথ্য আমার কাছে আছে, এই তিনটা মিলিয়ে দেখি একেবারে হুবহু মিলে গেছে। গোয়েন্দা তথ্য মতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিচ্ছে ভারত এই যে গত পরশুদিন ভারতীয় দূতাবাস অ্যাটাক করতে গেছিল, ঘেরাও করতে গেছিল আমাদের, এদেরকে কি নামে ডাকবো, যারা এদের এই যে ঘেরাও করতে যারা গেছিল, এইগুলো তো দেখি জামাতেরই সব, এবং জামাতের সাথে যে ৮ দলীয় জোট করছে এরাই তো। ভারত তারা কি ইতিহাস পড়ে না? তারা ইতিহাস জানে না? 1979 সালে যে 1979 সালে ইরান বিপ্লবের সময় আমেরিকান দূতাবাসের 90 জনকে জিম্মি করছিল, তারা 90 জনকে কি জিম্মি করছিল, এগুলো ইতিহাস তো ভারত জানে। সেদিনকে তারপরের ঘটনা হলো এই যে আমাদের, ওনার নাম কি, ওই ছেলেটার নাম কি, হাসনাত আব্দুল্লাহ, এরা বলতেছে যে লাথি মারিয়া হাই কমিশনারে বের করে দিতে হবে বাংলাদেশ থেকে। সবাই কেন জানি বলতেছে যে সাবেক সেনাবাহিনীর কিছু অফিসার আছে, কর্নেল হাসিনুর, ব্রিগেডিয়ার আর একজন দেখি মেজর টেজর, এরা সবাই কেন বলতেছে যে সেভেন সিস্টার খেয়ে ফেলবো, সেভেন সিস্টার খেয়ে ফেলবো। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যতবার ভারতের সাথে লাগছে ততবারই হারছে। আমাদের তো ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। তো দেশের চারিদিকে চাইলে দেখি, এদের দিকে চাইলে মনে হয় যে হ্যাঁ আমরা ভারত দখল করে ফেলবো, দিল্লি পর্যন্ত চলে যাব, এটা আবার বিশ্বাস করে তারা। আমাদের দেশে সিংহভাগ মানুষ, এই ধরেন 90% মানুষ কিংবা 80% দেন, ওদের 80% মানুষ বিশ্বাস করে যে আমরা ভারত দখল করতে পারবো, দিল্লিও দখল করতে পারবো, 80% মানুষ। আর যারা 20% মানুষের মধ্যে সেনাবাহিনী বিশ্বাস করে না। সেনাবাহিনীর যে স্তরেই কথা বলি, যারা চাকরি করতেছে, কিছু সেনাবাহিনী ওই যে কোনো কোনো কারণে চাকরিচ্যুত হয়েছে,
বাধ্যতামূলক অবসরে দিচ্ছে, রাস্তা রাস্তা ঘুরতেছে। এনারা হয়তো পাকিস্তানের এজেন্ট হিসেবে পয়সা টয়সা পাইতেছে। ওনাদের মুখে শুনতেছি ডেলিকে ওরা ভারত দখল করে নিবে, এমনকি আমেরিকা দখল করে নিব, এরকম বক্তব্য ওনারা দিচ্ছে। এবং এটা বলতেছে 20 লক্ষ সৈনিক আছি আমরা, 20 কোটি সৈনিক আছে আমরা। আরে ভাই, তোমরা 20 কোটি সৈনিক, ভারত 150 কোটি, আমি তো সাবাস পেতেছি না। কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন স্তরে যখন কথা বলি তখন বলে তারা রিয়েল কথাটা যে লিডার, আমরা যে যুদ্ধ করব তো আমাদেরকে অস্ত্র দেন, কি দিয়ে যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে? এমনও সেনা অফিসার আমাদেরকে বলছে যে ভারতের বর্ডার থেকে ঢাকা আসতে যে সময় লাগে তাদের এতটুকু সময় লাগবে বাংলাদেশ দখল করতে। আমি হাই হাইলে কি কর, আমরা দিল্লি দখলে যাবো, ভারত দখল করে নেবো, আপনি এটা কি করেন? আমার নামটা প্রকাশ করেন না। আমাদের যে অস্ত্রপাতি আছে এটা ভারতেরও জানা আছে, আপনি কোনোখানে তাদেরকে ঠেক দিতে পারবেন? ওরা 2-3 দিক দিয়ে যে দিক দিয়ে ঢুকুক, ওদের সামনে দাঁড়াইয়া যে প্রতিরোধ করবো সে কিছু আছে? আমাদের ট্যাঙ্ক আছে কয়টা? তো তাদের সময় বাংলাদেশ দখল করতে এতটুকুই লাগবো, তারা সীমান্ত দিয়ে ঢুকে রাজধানী পর্যন্ত আসতে যে সময় লাগে। এটা হলো বাংলাদেশের যে অস্ত্রশস্ত্র আছে মজুদ, সেনাবাহিনীর যে সক্ষমতা আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এবং সংখ্যা আর অস্ত্র, এবং ডিজিটাল যুগ কাজ করে অস্ত্রে। আপনি জনসংখ্যা দিয়ে কি করবেন? আর জনসংখ্যাতেও তো তারা আকাশ পাতাল, ওই 20 কোটি, তারা 150 কোটি। আপনার ভূখণ্ড এতটুকু, আপনার চাইতে আরো 20 গুণ বড় তারা। তো যাই হোক, সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত তারা যেটা নিয়েছে ওই দিনকেই, ওই যে ঘেরাও করতে গেল না সব, যমুনার পাশে ওই যে আরে দূতাবাস ঘেরাও করতে গেল না, তার আগের দিন তারা 22টা হেলিকপ্টার বর্ডারে রেডি করে রাখছিল। আর 22টা হেলিকপ্টার যে মোতায়েন করছে ওখানে, সে 22টা হেলিকপ্টারের সাথে প্রতিটা হেলিকপ্টারে তাদের যে পরিমাণ অস্ত্র ছিল, যে অস্ত্রগুলো ছিল, আমি লিঙ্ক দিয়ে দিব দেখেন ভিডিওর সাথে, যে অস্ত্রগুলো আছে বা ছিল হেলিকপ্টারে, প্রতি সেকেন্ডে 176 রাউন্ড গুলি বের হয়। 1 সেকেন্ডে 176 রাউন্ড, তাইলে 60 সেকেন্ডে 6000, আরো 6000, 12000, 2000 বাদ দেন, বাবারে বাবা, 1 মিনিটে 10 থেকে 12,000 গুলি বের হয়। তারা যে অস্ত্র ওই হেলিকপ্টারে মোতায়েন করছে সেটা সর্বনাশ। এটা চিন্তা করা যায়, 1 মিনিটে 10 থেকে 12,000। আমি ওনাদের এই তথ্যগুলার ভিডিওগুলো দিয়ে দিব, লিঙ্কে পড়ে দেখেন। আচ্ছা, এই 22টা হেলিকপ্টার কেন মোতায়েন করেছিল? যদি, যেহেতু দুর্বল সরকার বাংলাদেশে, ইরান বিপ্লবের সময়ে মতো ঘটনা যদি ঘটে, ভারতীয় দূতাবাসের কাউকে যদি অসম্মান করা হয়, সেখানে ঢুকে পড়ে, তো যারা ঢুকে পড়তো বা এদেরকে জিম্মি করার নিয়ত করতো, জিম্মি করতো, এরা কিন্তু চিন্তাও করতে পারতো না 30 থেকে 40 মিনিটের মধ্যেই ভারতের এই হেলিকপ্টার গুলো আইসা অ্যাটাক করত। 22টা মোতায়েন করা ছিল, আর এর পিছনে আসতে হলো জঙ্গি বিমানগুলো, তাদেরকে ছায়া দিয়া। জঙ্গি বিমানের লাগে 3 থেকে 5 মিনিট ভারত থেকে ঢাকা আসতে।
এগুলো মোতায়েন ছিল। আর এই 22টা বিশেষ হেলিকপ্টার জঙ্গি বিমানের সাথে, এই হেলিকপ্টার দিচ্ছে কেন তারা? এগুলো আইসে এখানে নামতে পারবে, ল্যান্ড করতে পারবে, দূতাবাসের ভিতরে ল্যান্ড করতে পারবে, বাইরের রাস্তায় ল্যান্ড করতে পারবে, যে কোনো স্থানে ল্যান্ড করতে পারবে। তো এই জন্য এই 22টা হেলিকপ্টার ছিল মোতায়েন তাদের, আর এখনো আছে মোতায়েন এগুলো। আর তাদেরকে পাহারায় নিয়ে আসবে শতাধিক, প্রথমে 50, তারপর আরো 50, মানে শতাধিক জঙ্গি বিমান। কিন্তু বাংলাদেশের আকাশ ছেয়ে দেবে, এদের উদ্ধার করার পরিকল্পনা ছিল এইটা। আচ্ছা ভাই, তারা যখন আইসা, এই যে বললাম মিনিটে 10 থেকে 12,000 গুলি চালাবে, তখন এই গুলিগুলা কে আওয়ামী লীগ, কে বিএনপি, না কে রিক্সা চালায়, না জমিদার, কে জঙ্গি বিমান থেকে যখন বম্বিং শুরু হবে, এটা কি বাইছা গুছা মারবে ভাই তারা? এই কারণেই তো আমাদের ভয় হয়, এই কারণেই তো আমাদের চিন্তা করতে হয়, জনগণের কথা চিন্তা করতে হয়। দেখেন না, একজন জোকার ইউক্রেনের দায়িত্ব পাওয়ার পরে কি অবস্থা হয়ে গেল, ধ্বংস, লক্ষ লক্ষ মানুষ নিহত, রাশিয়ার সাথে টক্কর। আমাদের তো একই হইতেছে, ভারতের সাথে টক্কর, ছাল নাই বাকলা নাই, কুত্তার নাম লাগছে বাঘা। অনেকে দেখি এখন তরবারি বাইর করে জাগিয়ে দিচ্ছে। আর ভাই হ্যাঁ, এখন এই বাংলাদেশের যারা মনে করতেছে পাকিস্তান সাহায্য করব, আরে ভাই কুইনিয়ান জ্বর সারাইবো, ভালো কথা, কুইনিয়ান সারাইবো কেটা? পাকিস্তানের তো পাইন মেরে সারা করে দিচ্ছে ভারত আগে। কিভাবে? আফগানিস্তান ভারতে যে চুক্তি করে আছে, আফগানিস্তান তাদের প্রতিরক্ষা চুক্তি, ভারতের সাথে তাদের যে 2600 কিলোমিটার পাকিস্তানের সাথে তাদের যে আছে, সীমান্ত আছে, এই সীমান্ত নিয়ে বিরোধ। দেখেন না, 10 জন 20 জন করে পাকিস্তানি সৈন্য মরতেছে, তাদেরকে ধরে নিয়ে যে আবার হত্যা করতেছে, জামা কাপড় খুলে ছবি ভিডিও ছাড়তেছে। তাদের ওই সীমান্ত বিরোধ নিয়ে, অর্থাৎ তারা একটা প্রদেশ তাদের দাবি করতেছে তালেবানরা, এবং সেই কারণে তারা ভারতের সাথে চুক্তি করছে। তাহলে এখন তালেবানদের হাত থেকে এখন ওই প্রদেশ বাঁচাবে কিভাবে? নাকি বাংলাদেশকে সাহায্য করবে? বাংলাদেশকে সাহায্য করতে আইলেই তো মাংঠাস টিটিপি, সিন্ধু প্রদেশ, ওর স্বাধীনতার জন্য তো প্রকাশ্য জঙ্গি হামলা করে 20 জন 30 জন 50 জন করে মারিয়ে ফেলতেছে, পাকিস্তানি সৈন্য মারতেছে তারা। এরা ভারতের সাথে চুক্তি করে বসে রয়েছে যে বাংলাদেশকে স্বাধীন করে দিচ্ছেন, সাহায্য করছেন, আমাদেরকে একটু সাহায্য করবেন আপনারা। ভারতের পাকিস্তানের 2টা প্রদেশ অলরেডি তারা যুদ্ধ চালাই দিতেছে, এবং 2 গোষ্ঠী ভারতের সাথে চুক্তি করে রাখছে। একটা চুক্তি কনফার্ম, আফগানিস্তানেরটা, যে কোনো প্রয়োজনে তারা সাহায্য পাবে, চুক্তি করছে ওরা। আর টিটিপি জঙ্গি হামলা করে, জঙ্গি না, ওরা তো ওখানে প্রকাশ্যই জঙ্গি, আবার প্রকাশ্যও তারা ওই সিন্ধু প্রদেশ দখলের জন্য লড়াই করতেছে। সেখানে আমাদের বাংলাদেশের অনেক ছেলে যে এই টিটিপিতে যোগ দিয়ে জঙ্গি হিসেবে মাঝে মধ্যে মরতেছে, লাশ আসতেছে, আবার ভিডিও করে ছাড়তেছে, আমরা কিন্তু দেখতেছি। তাহলে এবার দেখেন, পাইনমেরা খাইছিল পাকিস্তান 1971 সালে, কিভাবে দেখেন, ওদের তো কোনো 2 2 4 হয়, এই অঙ্কের হিসাব তো থাকে না জঙ্গিদের, জঙ্গিবাদী রাষ্ট্র না এটা। ওনার নিজের 2টা প্রদেশ খেয়ে ফেলার জন্য যুদ্ধ চলতেছে এখন অলরেডি। সে বাংলাদেশকে সামনে বাড়িয়ে দিতেছে 7 সিস্টার খাওয়ার জন্য, তুমি সাহায্য করবো। যেই মাত্র পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করতে চাইব, সেই মাত্র তালেবানরা এক প্রদেশ দখল করব, টিটিপি আর এক প্রদেশ দখল করব, ভারত খালি যা লাগে দিয়ে দিব। এখান থেকে 2200 কিলোমিটার দূরে পাকিস্তান, চারিদিকে ভারত, বঙ্গোপসাগর বন্ধ করে দিলে। আরে পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানে তাদের রসদি আনতে পারতো আর সাহায্য করতে পারতো,
তাইলে তো 71-এ এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হতো না। 71-এ যেমন পাকিস্তানের সাহায্য রসদ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান, এই ভারত এখনো বন্ধ করে দিবে। আচ্ছা, বন্ধ করে দিয়া পশ্চিম পাকিস্তান থেকে কিছুই আসতে পারবে না, পূর্ব পাকিস্তানে বন্ধ করে দিবে। মাঝখান থেকে টিটিপি ওরা সিন্ধু প্রদেশ নিয়ে যাবো, ওই নিজের যুদ্ধই তো করে শেষ করতে পারবে না, তালেবানদের তো ঠেকাইতে পারবো না, ওটা নিয়ে যাবো। যেমন ভারত আবার আরো 2 প্রদেশ খুয়াইব পাকিস্তান, সেই পায়তারা কিন্তু করতেছে ওরা, ওদের কোনো হিসাব নাই। তো এই পারমাণবিক বোমা ও কাজে লাগবে না, ওটা ভিক্ষুক রাষ্ট্র, পারমাণবিক বোমা চালানোর মতো কোনো অস্ত্র তাদের নাই। যাক, কিন্তু আমাদের নিজের বুঝটা কি? আমরা যে ডেলি বলতেছি যে 76টা খেয়ে ফেলবো, ভারত খেয়ে ফেলবো, তো এগুলো তো হলো আত্মঘাতী জঙ্গিদের কথা। আমেরিকা খেয়ে ফেলবো, দেখেন না আফগানিস্তানের কি করুণ পরিস্থিতি, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, তারপরে ইরাক, কি হয়েছে এগুলো সব। এই ধরনের কিছু লোকের কারণে একটা দেশ ধ্বংস হয়, একটা দেশ ধ্বংস হয়, আর লক্ষ লক্ষ লোক প্রাণ দেয় এই ধরনের কিছু অবিবেচক লোকের সাথে। দেখেন তো ভাই, আরে ভাই, আমিও তো ভারত দখল করতে চাই, দিল্লি দখল করতে চাই, আমি তো বোকাচোদা না, পাঠাচোদাও না। আমি যারা বোকাচোদা, পাঠাচোদা, তারা দখল করতে চাইব। কি নিয়ে দখল করবো আমরা? সেনাবাহিনীর সাথে আলাপ করেন, তারা কি কয় শুনেন, মুড়ে বিনাশ খেয়ে যাবো। 7 সিস্টার খেতে যায় বাংলাদেশটা 8 সিস্টার করে ফেলা, যদি ভারত কি করবো? ভাল ছিলবো আপনার কি দিয়া? তাহলে 8 সিস্টার ঘোষণা করে দিল, দেশ থেকে বাংলাদেশ আমাদের 8 সিস্টার আমাদের আন্ডারে শেষ। এখন তুমি এখান থেকে বাইরে হোক কেমনি? আরে পাকিস্তান 22 যুদ্ধে তোমার সাহায্য দিব কিভাবে? পাকিস্তান তো পুনমারে সারাই যাবো, 5 জনের 2টা প্রদেশ আলাদা হয়ে যাবো ঠাস ঠাস করে। চীন কোনোদিনও কাউকে সাহায্য করে না। এই সব অবিবেচক লোকদেরকে থেকে সাবধান থাকেন। আমরা কখনোই চাই না আবার ওই যে ট্যাগ দিব যে ইনি ভারতের দালাল। আরে ভারতের দালাল হয় এত সহজ নাকি? ইনি ট্যাগ দিব ভারতের দালাল? আরে বেটা, তুই বোকাচোদা, একটা তরবারি নিয়ে তুই এখন একটা বিশ্বের 3য় শক্তি, তাকে চ্যালেঞ্জ করতেছিস, এরকম একটা তরবারি নিয়ে আমি 7 সিস্টার খেয়ে ফেলবো, তরবারি বের করে দেখাইতেছি। আমিও কি বোকাচোদা? আমি কেন অকারণে আমার এই দেশটা ধ্বংস করব? লক্ষ লক্ষ লোক মারা যাবে। এদের থেকে সবাই সতর্ক থাকেন। আমরা কোন অবস্থাতে চাই না ভারত আমাদের সার্জিক্যাল স্ট্রাইক। আর ভারতকে আমি বলবো যে দেখেন, এইসব কথা যারা বলে, এই কথাগুলো আপনারা গায়ে এত মাখেন না। এনারা কিন্তু বলার জন্য বলে 7 সিস্টার খাবো, দিল্লি খাবো, এইটা খাবো, ওইটা খাবো। আমাদের শক্তি সমর্থ কতটুকু আছে আপনারা জানেন না? তাহলে এই ধরনের উন্মাদ কিছু উন্মাদ লোক বলে যে লাথি মেরে দূতাবাস থেকে বের করে দিব। একজন বললো, কি বের করে দিছে? আগে দিই, আবার 7 সিস্টার খেয়ে পড়ছে বলছে, ডেলি বলতেছে। এটা বিরক্তের ব্যাপার, ডেলি বলতেছে। কিন্তু আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, এদের বলতে দেন। আর ভাই, খাইতে তো যায়নি, আর খাওয়ার সামর্থ্য তো নাই বাংলাদেশের, আছে। তাহলে কেন আপনারা সার্জিক্যাল স্ট্রাইক করার মতো সিদ্ধান্ত নিচ্ছেন বলে আমরা চাই দিতে শুনতেছি। দুনিয়া থাকেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এর মধ্যে এই যে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঢাকা, চট্টগ্রামে, খুলনায়, এর পরপর গত 2 দিনের মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে কথা হয়েছে, যেইটি আজকে আমাকে জানিয়েছেন আমার লাইভ প্রোগ্রামেই আমাদের গৌতম লাহিড়ী দাদা। তিনি জানিয়েছেন 2 সেনাপ্রধানের মধ্যে কথা হয়েছে এবং বাংলাদেশের সেনাপ্রধান আশ্বস্ত করেছেন ভারতীয় সেনাপ্রধানকে যে তারা যে কোনো ভাবেই হোক বাংলাদেশে তাদের যে প্রতিষ্ঠানগুলো, তাদের যে জনবল আছে, তাদেরকে রক্ষা করবে। কিন্তু তারপরও আজকেই আবার দেখলাম যে এই জঙ্গিবাদী কিছু গোষ্ঠী বা লোকজন তারা সরাসরি 7 সিস্টারকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো হুমকি ধমকিও দিয়েছে, আরো কিছু হত্যা করার হুমকি টুমকি দিয়েছে।
তাহলে কি ভারতের সেনাপ্রধান আসলে বাংলাদেশের সেনাপ্রধানের আশ্বাসে কি আশ্বস্ত আসলে হতে পারেন? আপনার কি মনে হয়? আমি 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 ধন্যবাদ আপনার এই তথ্যটা আমাকে দেওয়ার জন্য। এটা এটা খুব নতুন তথ্য, আমার কাছেও তথ্যটা আছে, কিন্তু এটাকে বিশ্লেষণ করতে হবে অন্য পর্যায়ে। ভারত যে কাজগুলো করে, ভারতের জন্মের পর থেকেই ভারত অ্যাগ্রেসর হয় না। শ্রীমতী ইন্দিরা গান্ধী সমস্ত কিছু করেছিলেন আমাদের মুক্তিযোদ্ধাদের বা মুজিবনগর সরকারকে সহযোগিতা করার জন্য, কিন্তু উনি নিজে কখনোই ভারতীয় সৈন্য বাহিনী বাংলাদেশে পাঠাননি যতদিন না পর্যন্ত পাকিস্তান তাকে আক্রমণ করেছে। ঠিক একই পলিসিতে এখনো পর্যন্ত ভারত জানে, ইতিমধ্যে ওয়াকার সম্বন্ধে ভারতের না জানার আর কিছু নেই, কিন্তু যেহেতু বাংলাদেশকে তাদের বলতে হবে, বলার ওইটা হলো ডিপ্লোম্যাটিক এবং এটা মিলিটারি কমিউনিকেশন, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তুমি কিছুই করছো না, সো আমরা যখন করব তখন সামনে এসে দাঁড়ায়ও না, টিকতে পারবে না। আমি যদি খাস বাংলা মানে একদম ডিপ্লোম্যাটিক ওয়ার্ডিং ছাড়া বলি আর কি, তখন সে বলছে আচ্ছা আমরা অবশ্যই এটা রক্ষা করব। কিন্তু রক্ষা যে করছে না সেটা তো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন। কারণ একটি বিষয় হলো যে এই ছেলেগুলোর পেছনে কোনো রাজনৈতিক নেই, শক্তি নেই, তাদের রাজনৈতিক ইতিহাস নেই, তাহলে তাদের শক্তি আসে কোত্থেকে? তারা পাওয়ার কিভাবে? পাওয়ার তো অনলি আর্মি তাদেরকে কিছু করে না বলে, তাই তো? আর্মি যদি আজকে বলে যে আমরা চলে গেলাম, আমরা নেই, তাহলে তো কালকেই তারা আর্মির গাড়ি দিয়ে তাদেরকে উদ্ধার করে আনতে হয়। অতএব আপনার প্রশ্নের উত্তরে আমি বলবো যে এটা ভারত কখনোই, ভারতের কাছে তথ্য রয়েছে যে আপনি আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলি, আপনারাও জানেন যে ভারত এখন আঞ্চলিক পরাশক্তি নয়, বিশ্বের একজন পরাশক্তি। অতএব তাদের কাছে যে ইন্টেলিজেন্স গুলো আছে সেসব গুলো চায়না থেকে, আমেরিকা থেকে, সাউথ আমেরিকা থেকে, ইউরোপ থেকে, সমস্ত জায়গায় এখানে যারা বিচ্ছিন্নতাবাদী শিখরা রয়েছে তারা কোথায় কি কাজ করছে সেটাও আমি মাঝে মধ্যে দেখি যে ভারত আমরা সাংবাদিক হিসেবে যতটুকু না জানি তার চেয়ে অনেক বেশি জানে। অতএব বাংলাদেশের অভ্যন্তরে যে বিষয়গুলো করছে সেটা তাদের কাছে একেবারেই আমি মনে করি নস্যি, যে কোনো সময় এটা করে দিতে পারে। কিন্তু বাংলাদেশে যেহেতু একটি সরকার, তারা বলছে ইন্টারিম গভর্নমেন্ট, তারা নির্বাচন দিবে, ততক্ষণ পর্যন্ত তারা সেই সরকারের সাথে কমিউনিকেশনটা রাখতে চায় এবং আর্মি টু আর্মি রাখতে চায়। এই জন্য, কারণ বাংলাদেশের চতুর্দিকে এখন আপনি নিশ্চয়ই আমাদের সিনিয়র সাংবাদিক যার কথা বললেন লাহিড়ী দিদা নিশ্চয়ই আপনাকে বলেছেন, বা না বলে থাকলে অন্ততপক্ষে আমার কাছে সাথে ওনার যে কমিউনিকেশন তাতে আমি জানি যে বাংলাদেশের চতুর্দিকে ভারত তাদের সৈন্য সমাবেশ গড়ে তুলছে, যা রেগুলার থাকে তার চেয়ে অনেক বেশি। এবং সেখানে সেভেন সিস্টার তথা যেই করিডোরের কথা বলা হয়, সেই করিডোরের কাছে তারা নতুন 2টি হেলিপ্যাড এবং দুইটি নতুন রানওয়ে তৈরি করেছে একদম ব্যবহার করার জন্য। তো এইসবগুলো যাতে কোনো ক্রমেই বাংলাদেশ আর্মিকে যে কথাটা আসলে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে যে স্টপ ইট অর ইউ ফেস ইট। এখন ঘটনাটা ওইখানে নিয়ে যাই, মোদি এবং বাংলাদেশের এই আমি বলবো যে এই বর্বর শ্রেণী এবং যাদের ভবিষ্যৎ কোনো ক্রমেই দেখতে পাচ্ছে না, যে তারা যে কথাটা বলছে যে 47-এর স্বাধীনতা, তারপর হলো 2024-এর 5ই আগস্টের স্বাধীনতা, তাহলে 71-এর যুদ্ধটা কোথায়? বাংলাদেশের উগ্রবাদীরা বলছে 71-এর যুদ্ধ হলো ভারত পাকিস্তানের যুদ্ধ, এটা আমাদের কোনো যুদ্ধ ছিল না। ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বললেন যে এটা আমাদের বিজয়। তাহলে আইনগত আন্তর্জাতিক ভিত্তির উপর যে ঘটনাটা ঘটছে সেখানে সেটা বলি, ভারত যেটাকে আমি মনে করছি, ভারত দুর্ভাগ্যজনক ভাবে যদি আমাদের জন্য ভারত যদি এই পন্থায় যায় তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। কারণ পাকিস্তান আক্রমণ করেছে ভারতকে, বাংলাদেশ 26শে মার্চ স্বাধীনতা ডিক্লেয়ার করেছে, কিন্তু ভারত বাংলাদেশের মুক্তি বাহিনীর অধীনস্থ হয়ে কোন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পক্ষ হয়ে যোগদান করেনি। যেটা ওনারা করেছেন, যে মোদির ভাষাটা আমি বিশ্লেষণ করছি, পাকিস্তান যখন ভারতকে পশ্চিম পাকিস্তান থেকে আক্রমণ করলো দিল্লি এবং ওই অঞ্চলে, তখন ভারত ডিসিশন নেয় যে আমরা
পাকিস্তানকে আক্রমণ করবো, আমাদের প্রতিরক্ষা করতে হবে। তো ভারত কিন্তু তখন পশ্চিম পাকিস্তানকে আক্রমণ করেনি, ভারত আক্রমণ করেছে পূর্ব পাকিস্তান, যেটা ইতিমধ্যে বাংলাদেশ। এবং পূর্ব পাকিস্তান, তারা পাকিস্তানি 93,000 সৈনিক সহ জেনারেল নিয়াজি বিনা শর্তে, উইদাউট আর্ম, তারা আর্ম ছেড়ে দিয়ে ভারতের ইস্টার্ন কমান্ডার জেনারেল অরোরার কাছে বিনা শর্তে তারা আত্মসমর্পণ করেন এবং ইস্ট পাকিস্তানের সমস্ত ভূমি দখল ভারতীয়দের কাছে তুলে দেন বিনা শর্তে। অতএব যুদ্ধের আইনে এটা আপনার যদি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দেখেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দেখেন, যেখানে 4 পরাশক্তি জার্মানি এবং হাঙ্গেরি সহ, পোল্যান্ড সহ, চেকোস্লোভাকিয়া সহ সমস্ত দেশ যে যত দূর পর্যন্ত দখল করতে পেরেছে, তারা আজও পর্যন্ত সেখানে তারা অবস্থান করছে। অতএব ভারতের কাছে যখন পাকিস্তান তাদের পূর্ব পাকিস্তানকে, এটা আমাদের বাংলাদেশ, কিন্তু তাদের পূর্ব পাকিস্তানকে হস্তান্তর করে দেয় বিনা শর্তে, তখন ভারত এটা প্রোটেক্টর হয়ে যায়, এটা ভারতের একটা বাউন্ডারি হয়ে যায়, এটা ভারতের অংশ হয়ে যায়। এখন ভারত তার পরবর্তীতে যেই কাজটুকু করলো সেটা হলো যে তার গুড নেইবার, কোন স্বাধীনতা বা কোন সম্পর্ক বিনা শর্তে হতে পারে না, বিনা চুক্তিতে হতে পারে না। অতএব ভারত নিঃস্বার্থভাবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ জয়লাভ করে আমাদেরকে তা দিয়ে গেছেন, এই কথাটা যেরকম আমরা বিশ্বাস করি, কিন্তু সেখানে নিশ্চয়ই যে মৌলিক বিষয়গুলো আলাপে ছিল, যে এই অঞ্চলটা কি ধরনের ভারত দেখতে চায়, কারণ ভারতের নিজস্ব ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন রয়েছে। তো অতএব ভারতের কাছে যখন এটা পাকিস্তান হস্তান্তর করে দেয়, তখন ইচ্ছা করলে ভারত আমাদের স্বাধীনতাকে আমাদের কাছে, মুজিবনগর সরকারের কাছে না তুলে দিলেও পারতো, আমাদের কিছুই করার থাকতো না। অতএব আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই উগ্র সন্ত্রাসীরা যেই কথাটা ভারতকে আঙ্গুল দেখাচ্ছে, ভারত বলছে ওকে, আমার ধারণা ভারত বলছে ওকে, তোমরা যদি মনে করো যে এই 71-এ তোমরা যুদ্ধ করো নাই, তোমাদের এটা না, তাহলে তো এটা আমাদের অংশ হয়ে গেল, কারণ আমাদের কাছে তারা সারেন্ডার করেছে। হিয়ার ইজ দ্য ডকুমেন্ট, সাইন করেছে আমাদের জেনারেল অরোরার কাছে, আমাদের সৈন্যবাহিনীর কাছে, তোমাদের কোন সৈন্যবাহিনীর কাছে তারা করেনি। এবং বিজয়টা আমাদের পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানও বলে যে এটা ভারতের কাছে আমাদের পরাজয়, পাকিস্তান তো বলে না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তাদের কোন ইতিহাসে। অতএব এই বিষয়টা ভারত ইতিমধ্যে আমরা জানি, স্পেশালি যেটাকে বাংলাদেশের এই অর্বাচীন কয়েকটি ছেলে বারবার এই যে 7 সিস্টার এন্ড চিকেন নেকের কথা বলছে, সেখানে স্পেশালি আধুনিক যেই জিনিসগুলো মনিটর করা যায়, সেখানে তারা ভারত কেন নিয়ে যাচ্ছে, কেন তাদের ইস্টার্ন কমান্ডার গত 3 সপ্তাহ ধরে সেখানে বিভিন্ন ক্যাম্প ঘুরে বেড়াচ্ছেন, এটাই আমার মৌলিক সংশয়। তৌফিক মারুফ। আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, সেটা হচ্ছে যে আপনার আর্টিকেলটার মধ্যেও আছে, আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে। তো আমার সাধারণভাবে আমার কাছে, আমি যদি এইভাবে বলতে চাই, ধরুন আপনি আমাকে সহায়তা করলেন, আমি যখন বিপদগ্রস্ত ছিলাম, আমাকে বিপদ থেকে উদ্ধার করলেন, তো স্বাভাবিকভাবে আপনার তো আমার প্রতি একটি দায়বদ্ধতা তৈরি হয়। তো আমি আবার যখন বিপন্ন হব, বিপদগ্রস্ত হব, তখন আপনি তো আমাকে উদ্ধারের জন্য, বা আপনি যে আগে আমাকে উদ্ধার করেছিলেন, সেটা তো আপনারও এক ধরনের পরাজয় হয়। তো এই যে নতুন বাংলাদেশের কথা যারা বলছে 24-এর পরে, সেখানে 71-এ যেহেতু ভারতীয় সেনাবাহিনী বিজয় লাভ করেছিল, সেখানে এখন যদি এই বাংলাদেশের মানুষরা, ডক্টর ইউনূসের অনুসারীরা মনে করে থাকে যে ভারত সেটা ভুল করেছিল বা ভারত তাদের স্বার্থে কাজ করেছিল, তো এটি তো ইনডাইরেক্টলি ভারতকেই এক ধরনের আক্রমণ করা হয়। তো ভারত তো এখন সেই বাংলাদেশকে আবার আগের জায়গায় নিয়েই যেতে চাইতে পারে নাকি? আপনার কাছে কি মনে হলো?
ধন্যবাদ। আমি বুঝতে পারছি যে আমাকে ডাকার আগে আপনি লেখাটা ভালো করে পড়েছেন। আমি সেই বিষয়টা বিশ্লেষণ করেছি, সেখানে দায়বদ্ধতা এবং গুড নেইবার এবং কিছু মৌলিক ভ্যালুস হলো, যেমন কোন ধরনের, যেটাকে আমরা বলি সেকুলার কান্ট্রি, এবং উগ্রবাদকে সম্পূর্ণ দমনে রাখা, আর স্পেশালি স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী কোন ধরনের কার্যকলাপকে উস্কে না দেওয়া বা জায়গা না দেওয়া। এই কথাগুলো 1971 সনের বাংলাদেশের কাছে যখন ভারত, কারণ পাকিস্তান তো ভারতের কাছে তুলে দেয় ইস্ট পাকিস্তানকে, যেটা আমাদের বাংলাদেশ, তো ভারত যখন বাংলাদেশের কাছে হস্তান্তর করে বিষয়টা, তখন নিশ্চয়ই এই দায়বদ্ধতার কথাগুলো, এই চুক্তির কথাগুলো নিশ্চয়ই উল্লেখ ছিল, কোথাও না কোথাও মৌখিক হলেও ছিল এবং আকার ইঙ্গিতে হলেও ছিল। কিন্তু যেহেতু, আবারও বলছি, বাংলাদেশের বর্তমান এই জঙ্গি মানুষগুলো যারা সংখ্যায় খুবই মিনিমাম, তারা প্রতিদিনই ভারতের দূতাবাসে বিভিন্ন জায়গায় আক্রমণ, 7 সিস্টার দখল করে ফেলা, এই আক্রমণ, বিভিন্ন কিছু বলছে, তখন ভারতের প্রধানমন্ত্রীর এই বক্তৃতার সাথে আমি এখানে মিল খুঁজে পাই, যেটা আপনি আপনার প্রশ্নে জিজ্ঞেস করেন। তাহলে ভারত কি তার আগের জায়গায় চলে যাবে? ভারতের আগের জায়গায় চলে যেতে আমাদের এই উগ্রবাদী গোষ্ঠীটাকেই তাকে ঘুম থেকে জেগে তুলছে। আমরা কিন্তু ভারতের বিজয় ভারতও কখনো বলেনি, এবং বাংলাদেশের 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে ভারত সর্বদাই নিজেরা উপস্থিত থেকেছে, তাদের মিলিটারি উপস্থিত থেকেছে, এবং তারা এটা বারবার প্রমাণ করেছে যে আমরা তোমাদেরকে সহযোগিতা করেছি। এখানে পাকিস্তান আমাদের কাছে সারেন্ডার করেছে, ওইটা মৌলিক বিষয় নয়। মৌলিক বিষয় হলো তোমরা রক্ত দিয়েছ, যদিও আমাদের ভারতের অনেক সৈন্য, তারা বলছে আর কি, আমাদের অনেক সৈনিকেরা রক্ত দিয়েছে, কিন্তু মৌলিক বিষয়টা ওইটা নয়, এটা তোমাদের স্বাধীনতা। কিন্তু আজকে ভারতকে ওরা জোর করেই ভারতের মুখে তুলে দিচ্ছে বিষয়টা, কারণ ভারত যেই অঞ্চলটাকে তাদের দখল করতে হয়নি, পাকিস্তানি বাহিনী তাদের কাছে সারেন্ডার করেছে, সেই পুরা অঞ্চলটুকু বাংলাদেশের মুজিবনগর সরকারের কাছে স্বাধীন বাংলাদেশ হিসাবে ভারত নির্দ্বিধায় তুলে দেয়। ওইখানকার ওই বিষয়গুলো যদি এখন অস্তিত্বহীন হয়ে পড়ে, ভারতের কাছে যদি এটা চ্যালেঞ্জ হিসাবে আমাদের দেশের এই উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বলে, তাহলে ভারত তো ফিরে যাবে 1971 সালের 16ই ডিসেম্বরের ওই সাইন করেছে যে এই টেরিটরিটা আমার, এই টেরিটরি ইস্ট পাকিস্তানের হতে পারে, কিন্তু ইস্ট পাকিস্তান আমার কাছে হেরে গিয়ে, যেমন আমরা উদাহরণ দিতে পারি, বা আবারও বলছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এবং উদাহরণ দিতে পারি বর্তমান ইউক্রেনে, যে রাশিয়া যেই অঞ্চলগুলো দখল করতে পারছে, যতই কথা বলা হচ্ছে, শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, সবসময় রাশিয়ার কথা, যেটা দখলে আছে সেটা ছাড়া অন্য কথা বলো। অতএব এখানে ভারতের ছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের প্রতি নিঃশর্ত সমর্থন, কিন্তু ভারত যুদ্ধ করেছে আসলেই পাকিস্তানিদের সাথে, যখন পাকিস্তান এগ্রেশন করে। অতএব এটা, আবারও বলছি, দায়বদ্ধতা বাংলাদেশের আভ্যন্তরীণ জায়গা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনদের কাছে দেয়া, যেটা বিএনপি সরকারের সময় দেওয়ার জন্য ভারত আসলে খুব বিপদ, বলবো এরকম, যে ভারতের জন্য খুব ডিস্টার্বিং ছিল, যেটা 2008 সন থেকে 2024 সন পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবস্থা থাকার জন্য 71-এর স্বাধীনতার মৌলিক যে চুক্তিপত্র বা মৌলিক যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দুই দেশের, সেটা বিরাজমান ছিল বলেই এতদিনে এই অঞ্চলে কোনো ধরনের উগ্রবাদ হয়নি। কোন ধরনের বলতে, যেটা শেখ হাসিনা সরকার নিয়ন্ত্রণ করেছে ভারতের সহযোগিতায়, ভারতের উলফার কথা বলতে পারি। গত এই কয়েকগুলো বছরে তারা কখনোই আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। এমনকি বর্তমান যে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের আভ্যন্তরীণ যে সন্ত্রাসী দল ছাত্র শিবির,
তারা কোনোদিন নাম নিয়ে মাঠেই নামতে পারেনি। ও আরো অন্যান্য যে জঙ্গি গোষ্ঠীগুলো তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। অতএব এটা শুধু ভারতের জন্যই শান্তির অবস্থা ছিল না, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা চরম শান্তির অবস্থান ছিল। এবং বাংলাদেশ, নেপাল, ভুটান, আমি শুধু এটা এখানে এক্সট্রা বলে দিতে চাই, এটা এই আর্টিকেলের বিষয় নয়, এই গত 15 বছরে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতন এই অঞ্চলগুলোতে ফ্রিলি ট্রাভেল করার সুবিধা নিয়েছিল। তারা ভ্রমণে নেপালে যেত, নর্মালি ভুটান যেত। বাংলাদেশের এই ট্যুরিজম, বাংলাদেশিরা যে বাইরে যাচ্ছে সেটার উপর যে কোনো কড়াকড়ি নয়, সেটা এই সময়ে ছিল। অতএব আবারও ফিরে যাই, দায়বদ্ধতা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যেহেতু পুরাপুরি 71-এর যে মৌলিক ভ্যালুস গুলোর উপর ভারত বাংলাদেশ নামক জায়গাটা ইস্ট পাকিস্তান হিসেবে পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ করে দখল করে বাংলাদেশের হাতে তুলে দেয়, তারা যদি বাংলাদেশের এই জঙ্গি গোষ্ঠী যেহেতু বলছে 47-এ বিজয় এবং আবার 2024-এর 5ই অগস্ট বিজয়, অতএব 71 যদি না থাকে তাহলে এই অংশটা ভারত নিশ্চয়ই, আমি ভয় পাচ্ছি ভারত যদি বলে বসে তাহলে তো এটা আমাদের দখলদারি, তখন একটা দীর্ঘকালীন সংকট এখানে সৃষ্টি হবে। না, কিন্তু একটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন এটা অনেক বড় পরিসরের একটি বিষয়, যে ভারত এমনিতেই ভারতকে যেভাবে উত্তেজনা তৈরি করা হচ্ছে, ভারতকে নিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, তাদের ধৈর্যের বাদ কতটা থাকবে, কতদিন থাকবে, সেটি কিন্তু এখন বড় একটা প্রশ্ন হয়ে উঠেছে সব জায়গায়। কারণ গত 3-4 দিনে এটার কিন্তু নানান ধরনের ডালপালা ছড়াচ্ছে, নানান পরিস্থিতি তৈরি করছে। এক্স্যাক্টলি। আমি যদি আপনার ওই কথাটি সরাসরি নাও বলি যে ভারত যে কোনো সময় দাবি করে বসতে পারে যে এটা আমরা উদ্ধার করে দিয়েছি সুতরাং আবার তোমরা বেদখল করবা, তো এইটা আমরা মানতে পারবো না। আমরা তাহলে তোমাদেরকে আমাদের উদ্ধার করে দেওয়া রাষ্ট্রটিকে আমরা আবার বাঁচাবো মানে তারা আবার এই বাংলাদেশের যারা এখন শত্রু, মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যারা শত্রু, তাদের বিরুদ্ধে ভারত যেতে পারে, সেটি অনেক বড় মোটা দাগের কথা। কিন্তু আমি যদি অন্যভাবে বলি, বাংলাদেশ যে জঙ্গি সংগঠনগুলো আছে বা জঙ্গিবাদী যারা ভারতকে উস্কানি দিচ্ছে, ভারত যদি মনে করে যে এরা আসলেই এই জঙ্গিরা ভারতের হুমকি, যে কোনো সময় কি ভারত অন্তত পক্ষে বাংলাদেশের ভিতরে এই জঙ্গিদের খুঁজতে পারে, মানে ভারতের শত্রুদের কি খুঁজতে পারে কিনা? ধন্যবাদ, আপনি আরো খুলে দিলেন বিষয়টাকে। আসলে বিষয়টা এত সেন্সিটিভ, ন্যাশনাল সিকিউরিটি যেমন ভারতের প্রধান ইস্যু, সেটা আমাদের সার্বভৌমত্বের ইস্যু। অতএব কথাগুলো এখানে খুবই সতর্কতার সাথে উচ্চারণ করার চেষ্টা করছি। বিষয়টা হলো যে যেটা আপনি বললেন, ভারত ইতিমধ্যে অনেকবারই, এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন ওয়াশিংটন ডিসিতে গত 2 বছরে অনেকবার এসেছেন, আমি বলছি 16 মাসের বিষয়ে, ওনাদের এম্বাসিতে ওনাকে প্রশ্ন করার সুযোগ হয়েছিল। সেখানে উনি বারবার বলেছেন যে আমরা এই অঞ্চলে আমাদের ইন্টারনাল এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, ক্রস বর্ডার উগ্রবাদ, এই সকল বিষয়ে আমরা আমাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করব, এটা উইদাউট এনি ডিসকাশন উইথ এনিবডি। এবং সেটাই হলো মৌলিক ভয়, যে এতদিন ধরে যে এই এটা আমি বলবো খালেদা গভীর পর্যায়ে নিয়ে টেনে নেওয়া যাওয়া হয়নি, যে ভারত, আমরা নিজেরাই বলছি সেই যুদ্ধটা ভারত নিজেরা অনর্থক, এটা পাকিস্তানের সাথে যুদ্ধ, এটা আমাদের কোনো যুদ্ধ নয়। অতএব সেখানে আমি ভয় পাচ্ছি, বা আমার মনে হচ্ছে যে ভারত, মনে হচ্ছে মানে ভয় পাওয়ার কথাটা একটা ইমোশনাল বিষয়, কিন্তু সাদা কালো বিষয়টা হলো ভারতের আন্তর্জাতিক আইনই ইতিমধ্যে রাইট হয়ে রয়েছে, যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে যে জঙ্গি, স্পেশালি বলছি যে এই যে একটি আবুল হাসনাত ছেলেটা যেভাবে
আঙ্গুল তুলে কথা বলছিল, এটা ভারত ইতিমধ্যে খুব সিরিয়াসলি নিয়েছে এবং তাকে আমার আমার দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ এমনকি যে সকল অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ভারতের সদস্য পদ রয়েছে তাদের সকলের সাথে তারা ইতিমধ্যে আলাপ করেছেন, এটা যে বাংলাদেশের অভ্যন্তর থেকে আমাদের ইন্টিগ্রিটির উপর আক্রমণ হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে, অতএব আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। এটা যদি হয় ঢাকাতে আক্রমণ অথবা অন্যান্য জায়গায় যেখানে এই ধরনের উগ্রবাদী মানুষগুলো ভারতের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারত বিরোধী উস্কানি সামাজিক মাধ্যমে দেওয়ার পরও এতদিন পর্যন্ত সেই কারোরই কোনো সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু একজনের একদম সমস্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ফেসবুকের। সো এটাতে যে ভারতের হাত নেই সেটাও আমরা বলবো না, কারণ ফেসবুকের কাছে যখন এই ধরনের পরাশক্তি গুলো কোনো কিছু ইনফরমেশন বা কোনো প্রেসার করে তখন তাদের বাধ্য হতে হয় এসবগুলো নেওয়ার জন্য, না হলে বিরাট বড় জরিমানা হয়, আপনারা এটা জানেন। আর আরেকটা বিষয় হলো যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের যে অবস্থান অর্থনৈতিক, সামরিক এবং টেকনোলজিক্যাল, তার কিয়দংশে মানে তার কোনো অংশেই আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেই পাকিস্তানের জন্য ভারতকে উস্কাচ্ছে তার এটা ধোপে টিকবে না। কারণ আরেকটা উদাহরণ দিই, কাশ্মীরে প্রায় পাকিস্তান থেকে যে উগ্রবাদীরা আক্রমণ করে ভারত নির্দ্বিধায় উইদাউট ডিসকাশন উইথ এনিবডি তারা আক্রমণ করে বসে। অতএব বাংলাদেশের অভ্যন্তরে তারা বাংলাদেশের এই উগ্রবাদী ছেলেগুলোকে ধরে নিয়ে আসা বা তাদেরকে তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটা তাদের জন্য ওয়ান টু ম্যাটার। ধন্যবাদ। আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারলাম সর্বশেষ। জি, আমি আরো কয়েকটি পয়েন্ট আপনার আর্টিকেলটার মধ্যে আছে, কিন্তু আমি একটু অন্য বিষয়ে একটু যেতে চাই, এরপর আমরা শেষ করব। সেটি হচ্ছে বা নিশ্চয়ই নামটা ভুল করছি না আশা করি, কারণ এখন অনেক নামে তার এই করুণ মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে বিচারের ব্যবস্থা এই সরকার করবে কিনা জানি না, তবে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, আপনাদের পরিবারের কাছে আমরা করজোরে ক্ষমা প্রার্থী যে এইভাবে আপনাদেরকে আমরা রক্ষা করতে পারলাম না, যেভাবে দেশটাকে রক্ষা করতে পারছি না। আর বাংলাদেশের অবস্থা চরম পর্যায়ে, যারা জঙ্গিবাদের করতেই চাচ্ছি। একটা হচ্ছে যে এই যেদিন দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে ঝুলিয়ে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হলো, তার পরদিনই এই ডক্টর ইউনূসের যারা অন্যতম রক্ষক হিসেবে আমরা জানি, প্রথম আলো, ডেইলি স্টার, তাদের উপরে তো নারকীয় তাণ্ডব লীলা হয়েছে। দীপুর গায়ে আগুন যেভাবে জ্বলেছে ঠিক তার চেয়েও মানে সেই ভয়াবহ আগুন নিয়ে আবার প্রথম আলো, ডেইলি স্টারে জ্বলতে দেখলাম আমরা। আপনি বা আমরা সাংবাদিক হিসাবে আমরা এর নিন্দা জানাই, গণমাধ্যমের ইতিহাসে বাংলাদেশে এরকম ঘটনা। আপনি বিষয়টাকে কি খুব একইভাবে দেখছেন কিনা? আমি এই বিষয়টাকে আপনার সাথে শুধু একমত নই, আমরা তো এসবগুলো বারবার বলে যাচ্ছি গত 15 মাস ধরে যে কি ঘটবে। এক এক করে বাংলাদেশের যে অবস্থাটা, যারা এখনো বিশ্বাস করেন যে কোনো গণতান্ত্রিক নির্বাচনে যা বাংলাদেশ বিরোধী এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী যদি কোনো ক্রমে সরকার বা বিরোধী দলে বসতে পারে, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনা, যেটা নিয়ে আমাদের মৌলিক আলোচনা, ৭১ কেন, বিজয় দিবসে কেন, এই ব্যবস্থাটাকে তারা পুরাপুরি অস্বীকার করবে। তারই একটি বলবো যে রিহার্সাল আমরা দেখলাম। প্রথম আলো তার জন্ম নেওয়ার পর থেকে এই সরকার তার নিজস্ব সরকারের আমল ছাড়া কোনোদিন 1 সেকেন্ডের জন্য বন্ধ ছিল না, এবং সেটা ডেইলি স্টারের জন্য, এবং এটা শ্রদ্ধেয় নুরুল কবির ভাইয়ের জন্য। শ্রদ্ধেয় বলছি, উনি আমাদের অগ্রজ, কিন্তু উনাকে যেভাবে
অপমান অপদস্থ করা হলো, কিন্তু এই সরকারের একটি ঘনিষ্ঠ সাপোর্টার, এসবগুলো ওনাদের স্তম্ভ এই সরকারের। অতএব নগর পড়লে তো দেবালয়ে পুড়ে যাবে, সেটাই ঘটছে, এবং বাংলাদেশের জন্য এটা অশনি সংকেত। তো এই অশনি সংকেতের সাথে এখন মৌলিক প্রশ্নে চলে যাই। মৌলিক প্রশ্নটা হলো যে ভারতবর্ষ ৭১-এর যুদ্ধ, ভারতের প্রধানমন্ত্রী তাদের বিজয় দিবসের সভায়, বিজয় উদযাপনের যে সভা ইস্টার্ন কমান্ডের আন্ডারে, সেখানে উনি এই বক্তৃতায় বাংলাদেশের নামই উল্লেখ করেননি। এবং সেখানে উনি যে কথাগুলো বলেছেন সেটার যদি সারমর্ম তুলে ধরি, তাহলে হলো এই যুদ্ধটা পাকিস্তানের কাছ থেকে সাথে ভারতের বিজয়। এখন এটা বললাম, আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে বলছি, এটা আজকের আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি একটু শেয়ার করে দেন, তাহলে ভবিষ্যতে যারা শুনবেন তারাও এই বিষয়গুলো ক্লিয়ার বুঝতে পারবে। এখন ভারতের প্রধানমন্ত্রী মোদি বলছেন যে এটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধে ভারত জয় লাভ করেছে। এখানে আমরা এটা নোট করে রাখি, এটা খুব ডেঞ্জারাস একটা তথ্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য। কারণটা এখন বিশ্লেষণে যাই। বাংলাদেশের যে অসাংবিধানিক সরকার, যে সাঙ্গপাঙ্গ গুন্ডা এবং হিজবুত তাহরি, আইসিস, হোয়াটএভার, এই জঙ্গিদেরকে নিয়ে দেশ পরিচালনা করছেন, তারা কিন্তু একই বিষয়টা বলছেন। তারা কি বলছেন? যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 47 সনে, আবার স্বাধীন হয়েছে 2024-এর 5ই অগস্ট। তাহলে ভারতের প্রধানমন্ত্রীর যে কথা এবং তাদের কথা যদি আমরা একত্র করি, তাহলে এটার যে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন, এখানে সম্পূর্ণভাবে বিপন্ন হওয়ার সম্মুখীন, যেটা নিয়ে আমার আর্টিকেলটা লেখা। এখন কি ধরনের বিপন্ন হওয়ার সম্মুখীন? আমরা চলে যাই, চলুন 71 সনের 16ই ডিসেম্বর বাংলাদেশের, আমি কোন ক্রমে আবার বলে রাখি, বাংলাদেশ এই আলোচনার মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে কোন ক্রমেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি কোন ধরনের অবমাননা নয়, এটা সমুন্নত রাখার এবং আমাদের জন্য করণীয় কি করতে হবে, আন্তর্জাতিক তথা ভারতের সাথে আমাদের সম্পর্ক কোন ধরনের না থাকলে আমাদের কি ধরনের সম্ভাবনা, অসুবিধা হতে যাচ্ছে ইতিমধ্যে, সেটা নিয়ে আসলে আলোচনা। 71 সনের বিজয় দিবসে দেখুন, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মুক্তিবাহিনীর আন্ডারে অথবা বাংলাদেশ আর্মির আন্ডারে কিন্তু ভারত যুদ্ধ অংশগ্রহণ করেনি। ভারত বাংলাদেশ যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল, সেই সময়ে ভারত আমাদেরকে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, খাবার দিয়েছে, মানুষদেরকে সেখানে তারা জায়গা দিয়েছে, বন্ধু সুলভ সমস্ত আচরণ তারা করেছে। কিন্তু তাদের একটি ট্রুপও বাংলাদেশের মুজিবনগর স্বাধীন বাংলা সরকারের আন্ডারে তারা যুদ্ধ করেছে, এটা ঐতিহাসিক সত্য নয়। তারা ততদিন পর্যন্ত তাদের নিজেদের সৈন্য এই যুদ্ধে অংশ নিতে পাঠায়নি, যতদিন না পর্যন্ত পাকিস্তান নিজে অ্যাগ্রেসর হিসাবে ভারতকে আক্রমণ করে বসে। এবং আন্তর্জাতিক আইন অনুসারে যে অ্যাগ্রেসর আর যাকে এগ্রেশনটা দেখানো হচ্ছে, সেই দেশ ইতিমধ্যে তার রাইট হয়ে যায় জাতিসংঘের সনদ 50 অনুসারেই, যে সে রিটালিয়েট করতে পারে এবং তার সিকিউরিটির ব্যবস্থা নিতে পারে। এই ইতিহাসটাতে আমরা দেখলে 3রা ডিসেম্বরের পর পশ্চিম পাকিস্তান, তখনও পর্যন্ত বাংলাদেশের মাত্র 2টি দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়, ভুটান এবং ভারত কিন্তু এই যুদ্ধের সময় দেয়, ভুটান আগে দেয়।